সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠশালায় সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি তোমরা দূর দূরান্তে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি নতুন এক পাঠ নিয়ে। তোমাদের পাঠ্য বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠের ৪র্থ অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে আজ আমি তোমাদের আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই একটা ছবি দেখি। দেখো তো কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো তোমরা। এখানে নবাব সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন তিনি, তাই না? এবারে আমরা আর একটা চিত্র দেখি। এই যে চিত্রটা হচ্ছে কার ছবি? এখানে লর্ড ক্লাইভ, অর্থাৎ বাংলায় ইংরেজ শাসন সূচনাকারী, অর্থাৎ নবাবের কাছ থেকে ক্ষমতা দখল করে নেন, ইংরেজ শাসনের শুরু হয়। তো আমরা আজকের পাঠের বিষয়বস্তু আমরা তাহলে জানতে পেরেছি যে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে আলোচনা করব। তার আগে ঔপনিবেশিক যুগ কাকে বলে আমরা সেটুকু একটু জেনে নেই। চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা। শাসক গোষ্ঠীর শাসন শুরু হয় তাকে আমরা ঔপনিবেশিক শাসন বলি। আর এই শাসন আমল 1947 সাল পর্যন্ত প্রায় 200 বৎসর বলবৎ ছিল। অর্থাৎ এখানে 1757-1947 প্রায় 200 বছরের যেই সময়টা, এই সময়টাকেই আমরা বলতে পারি ঔপনিবেশিক যুগ। তাহলে আমরা ঔপনিবেশিক যুগ কাকে বলে জানলাম। একটু আবার দেখি আমরা যে প্রত্নতত্ত্ব কী। অর্থাৎ প্রত্নতত্ত্ব হচ্ছে পুরানো স্থাপনা। প্রত্নতত্ত্ব কি? পুরানো স্থাপনা কি আমরা প্রত্নতত্ত্ব বলতে পারি। প্রত্ন শব্দের অর্থ হলো পুরানো, অর্থাৎ পুরানো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এসবের মধ্য দিয়ে সেকেলে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, অর্থাৎ তাদের জীবনযাত্রা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। তাহলে প্রত্ন শব্দের অর্থ কি আমরা পেলাম? পুরানো। আর প্রত্নতত্ত্ব কি? পুরানো স্থাপনা, এগুলোকেই আমরা প্রত্নতত্ত্ব বলতে পারি। অর্থাৎ পুরানো স্থাপত্য, শিল্পকর্ম, মূর্তি, ভাস্কর্য, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদি যাবতীয় সামগ্রীকে বোঝানো হয়। তাহলে আমরা শিখলাম কি? ঔপনিবেশিক শাসন কাকে বলে, ঔপনিবেশিক যুগ, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যগুলো আমরা এখন দেখব আজকের পাঠ। তাহলে আমরা অতি সহজেই বুঝতে পেরেছি, তাই না? আজকের পাঠ হবে কি? ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আজকের পাঠ খাতায় তুলে নাও। আজকের আলোচনায় আমরা যা যা শিখব তা হলো ঢাকা শহরে ঔপনিবেশিক যুগে নির্মিত ধর্মীয় স্থাপত্যগুলোর বিবরণ দিতে পারবো আমরা। দ্বিতীয়ত আমরা আরেকটা দেখছি কি জানবো, ঢাকার বাইরে জমিদারদের স্থাপত্যগুলোর বর্ণনা করতে পারবো। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি জাদুঘরে সংগৃহীত নিদর্শনগুলো সম্পর্কে বর্ণনা করতে পারবো। তাহলে আমরা একটা ঢাকা শহরের যে প্রত্ন নিদর্শনগুলো আছে, প্রথমে আমরা সেই ঢাকা শহরের প্রত্ন নিদর্শনগুলো সম্পর্কে জানব। দেখো, ঢাকা শহরের প্রত্ন নিদর্শনের মধ্যে প্রথমেই রয়েছে কি? ঔপনিবেশিক যুগে ঢাকা স্থাপত্য কর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির ও গির্জা। ঢাকার মসজিদগুলো মোগল স্থাপত্য রীতিতে তৈরি। ঢাকার মসজিদগুলো কোন রীতিতে তৈরি? মোগল স্থাপত্য রীতি। হ্যাঁ, এগুলো তোমরা খাতায় তুলে নাও। হ্যাঁ, তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় শিল্পকর্ম যোগ হয়েছে। 19 শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদ, আমরা কিছু মসজিদের নাম এবারে জানবো। দেখো, শিখে নিই আমরা মসজিদগুলো সম্পর্কে একটু জেনে নিই। এখানে রয়েছে লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার মসজিদ, সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ, বেচারাম দেউরি মসজিদ,
কায়েতটুলি মসজিদ এবং সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ। আমরা এসব মসজিদ একটু ছবিগুলো দেখব। এসব মসজিদের ছবিগুলো দেখলে আমাদের কাছে পাঠ আরও স্পষ্ট হবে। দেখো এটা কোন মসজিদ বলো তো? লালবাগ মসজিদ। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখছি কি লক্ষ্মীবাজার মসজিদ। দেখো লক্ষ্মীবাজার মসজিদ, এটা আমরা পেলাম। এরপরে হচ্ছে কায়েতটুলি মসজিদ, এটা হচ্ছে ভেতরের যে শিল্পকর্মগুলো, এটা হচ্ছে কায়েতটুলি মসজিদের ভেতরের অংশটা। হ্যাঁ, তো আমরা পরবর্তী আর একটা মসজিদ দেখি, আমরা এই ছবিটা দেখি লক্ষ্মীবাজার চিনি টিকরি মসজিদ। তাহলে আমরা ঢাকা শহরের যে ইংরেজ আমলের যে সমস্ত মসজিদগুলো তৈরি হয়েছিল এ সম্পর্কে দেখলাম। এবারে আর একটা ছবি আমরা দেখি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বলতে পেরেছো? হ্যাঁ, জাতীয় মন্দির, ঢাকেশ্বরী মন্দির। এটা আর একটা ছবি দেখছি আমরা, এটা হচ্ছে রমনা কালী মন্দির। এগুলো সবই হচ্ছে ঔপনিবেশিক যুগের পূর্বে তৈরি। তবে এই রমনা কালী মন্দিরটি আমরা যে দেখলাম, এই যে মন্দিরটি রমনার কালী মন্দির, এটা অবশ্য ঔপনিবেশিক যুগের আগে পরে আবার নতুন করে নির্মিত হয়েছিল। ওই যে ঔপনিবেশিক যুগে আবার নতুন করে এটা নির্মিত হয়েছিল। তো এবারে আমরা আরেকটু দেখি, লক্ষ্য করো যে 18-19 শতকে ঢাকা শহরে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা। এর মধ্যে সবচেয়ে পুরনো হলো আর্মেনিয়ান গির্জা, তাই না? এটি তৈরি করা হয় আরমানিটোলায় 1781 সালে। তাহলে গির্জা কত সালে তৈরি করা হয়? আর্মেনিয়ান গির্জা আর 1781 সালে আমরা খাতায় লিখে ফেলি। এছাড়াও 19 শতকে ঢাকায় নির্মিত হয় টমাস অ্যাংলিকান গির্জা ও হোলি ক্রস গির্জা। তাহলে আমরা গির্জা পেলাম, আমরা আর্মেনিয়ান গির্জা পেলাম কত সালে? 1781 সালে। কোথায় এটি তৈরি হয়? আরমানিটোলা। আর্মেনিয়ান গির্জা আর্মানিটোলায় হয়েছে। এছাড়াও 19 শতকে ঢাকায় নির্মিত হয় টমাস অ্যাংলিকান গির্জা ও হোলি ক্রস গির্জা। আমরা এবার একটু আর্মেনিয়ান গির্জাটা দেখব। দেখো এটা হচ্ছে ভেতরের অংশ। হ্যাঁ, আর্মেনিয়ান গির্জার ভেতরের অংশ হচ্ছে এটা। আমরা দেখি আরেকটু, দেখো বাইরের অংশ, কি চমৎকার শিল্পশৈল না? দেখো এদের আর্মেনিয়ান গির্জাটা একটা চমৎকার শিল্পকর্ম। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা এরপরে দেখতে পাচ্ছি মোগল সম্রাট কে? বাহাদুর শাহ জাফর। আমরা সবাই তাকে চিনতে পেরেছি, তাই না? মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর। আমরা জাফরের নাম কেন তার নামটা আসছে এখানে আমাদের পাঠের সাথে একটা সম্পর্ক রয়েছে। এই যে দেখো, এটা কি স্মৃতিস্তম্ভ। আমরা দেখতে পেয়েছি একটা স্মৃতিস্তম্ভ। এখানে রয়েছে কি? বাহাদুর শাহ পার্ক। এই স্মৃতিস্তম্ভ, বাহাদুর শাহ পার্ক, এর সাথে তার নামের সাথে সব স্মৃতি জড়িয়ে আছে। আমরা পড়ব। বাহাদুর শাহ পার্কটি কোথায় অবস্থিত? ঢাকার সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত এই বাহাদুর শাহ পার্ক। ঢাকার সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত। প্রথমে এই স্থানটির নাম ছিল আন্টাঘর ময়দান। 19 শতকের মাঝামাঝি ঢাকার নবাব আব্দুল গনি এ পার্ক সংস্কার করে। ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই পার্কটির নাম করা হয় ভিক্টোরিয়া পার্ক। অর্থাৎ কে নামকরণ করেন তাহলে? নবাব আব্দুল লতিফ। কত শতকে? 19 শতকে। শিক্ষার্থী বন্ধুরা, যে নৈবেদিকগুলো আমরা আলোচনা করছি সেগুলো খাতায় সাথে সাথে তুলে নেবে আশা করছি। আচ্ছা, বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? ঢাকার সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত। এবারে আমরা আরেকটু লক্ষ্য করি যে এই বাহাদুর শাহ পার্কের সাথে জড়িয়ে আছে 1857 সালের সিপাহী বিদ্রোহের ইতিহাস। অর্থাৎ 1857 সালে ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়। উক্ত বিদ্রোহে কি হয়? ভারতের স্বাধীনতাকামী সৈন্যরা বন্দী হন এবং এই ময়দানি গাছের সঙ্গে ঝুলিয়ে তাদের নির্মমভাবে এখানে ফাঁসি দেওয়া হয়। তখন পার্কের নাম ছিল আন্টাঘর ময়দান, অর্থাৎ ছোট্ট একটা ঘরে আটকে রাখা হয়, অত্যন্ত মর্মান্তিক। তখন এর পার্কের নাম ছিল আন্টাঘর ময়দান। দেখো পরবর্তীতে উক্ত ঘটনার 100 বছর পরে 1957 সালে, কত সালে? 1957, 1857 এবং 1957, 100 বছর পরে স্বাধীনতার জন্য জীবন দানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে ওই যে স্মৃতিস্তম্ভ দেখলাম আমরা
এটি নির্মিত হয়, একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয় এবং ভারতবর্ষের শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের নামে এই পার্কটির নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। তাহলে আমরা এই যে আন্টাঘর ময়দান সম্পর্কে জানলাম, বাহাদুর শাহ নাম থেকে বাহাদুর শাহ পার্ক নামকরণ এসছে এটা আমরা জানলাম, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা দেখো একটা চমকপ্রদ একটা বাড়ি, এটা কি বলতে পারছো তোমরা? দেখো তো, এটা হচ্ছে আহসান মঞ্জিল। হ্যাঁ, সবাই পেরেছো। আহসান মঞ্জিল হচ্ছে কোথায় অবস্থিত? ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে, তাই না? এই যে ঢাকার প্রাচীন স্থাপত্য কীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকায় নবাবদের তৈরি দৃষ্টিনন্দন আহসান মঞ্জিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, ইংরেজ আমলে তৈরি অফিস বাড়ি হিসাবে ঢাকায় যেসব বাড়ি তৈরি করা হয়েছিল তার মধ্যে সুন্দরতম হচ্ছে কোনটি? কার্জন হল। অত্যন্ত নিখুঁত কারুকার্যে খচিত এই কার্জন হল, এ ভবনটি বহুকাল ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ ছিল। দেখো যে কি সুন্দর কারুকার্যে খচিত আমাদের এই কার্জন হল, দেখো অনেক সুন্দর। তো এখন ঢাকা ইউনিভার্সিটিতে এটা বিজ্ঞান বিভাগের একটা অংশ, বিজ্ঞান অনুষদে। তো এরপরে এতক্ষণ আমরা যেটুক জানলাম যে ঢাকা শহরের প্রত্ননিদর্শন সম্পর্কে আমরা জানলাম। কি জানলাম? আমরা জানলাম এখানে অনেক মসজিদ রয়েছে, মন্দির, গির্জা, তারপরে আন্টাঘর ময়দান, বাহাদুর শাহ পার্ক, আহসান মঞ্জিল, কার্জন হল। আমরা এতগুলো প্রত্ননিদর্শন ঢাকার ভিতরেই রয়েছে। আমরা এগুলো সময় পেলেই এই প্রত্ন নিদর্শনগুলো আমরা দেখতে যাব, তাই না? ছুটি পেলে তোমরা সময় সুযোগ করে বাবা মাকে নিয়ে চলে যাবে ঘুরতে, দেখতে। হ্যাঁ, তো ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করলে মনের অনেক তোমার ভেতরে জ্ঞানের সঞ্চয় হবে, তোমার অনেক নতুন নতুন অভিজ্ঞতা সৃষ্টি হবে তোমার ভেতরে। তো আমরা মসজিদ, মন্দির, গির্জা, আন্টাঘর ময়দান, বাহাদুর শাহ পার্ক, আহসান মঞ্জিল, কার্জন হল এগুলো সম্পর্কে জানলাম। আমরা ঢাকার ভেতরের প্রত্ননিদর্শন জানার পরে এবারে আমরা জানব ঢাকার বাইরের প্রত্ননিদর্শন সম্পর্কে, তাই না? ঢাকার বাইরের প্রত্ননিদর্শন কি রয়েছে? ঢাকা শহরের বাইরের প্রত্ননিদর্শন আমরা একটু দেখি যে দেখো কি রয়েছে। এটা সোনারগাঁও সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল। তাহলে প্রশ্ন হলো, সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? আমরা সহজেই পেরে গেলাম সোনারগাঁও, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। আর এখানে অন্যতম একটা ব্যবসায়িক কেন্দ্র হচ্ছে কোথায়, সেটা আমরা একটু দেখে নিই। পানামনগর। কারণ তখন মোগল যুগে এই যে বাংলার রাজধানী সোনারগাঁও এজন্যই ছিল যে যখন 19 শতকে ধনী ব্যবসায়ীরা অনেকেই এখানে কি করে, ব্যবসা করার জন্য বসবাস করে। কারণ ওখানে মসলিন কাপড়, ওখানে বিখ্যাত, জগৎ বিখ্যাত মসলিন কাপড়ের নাম শুনে থাকবে তোমরা, এখানেই উৎপাদন হতো। তো 19 শতকে এই পানাম এলাকায় তখন ব্যবসায়ীরা ওখানে বসবাস করা শুরু করে এবং এখানে তারা মোটামুটি স্থায়ীভাবে বাসিন্দা হয়ে যায়। আর আমরা পানাম নগরের যে ভেতরের যে আমরা দেখতে পাচ্ছি এই কতগুলো অট্টালিকা রয়েছে, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা একটু জানি। অর্থাৎ পানাম নগরে 52টি ইমারত রয়েছে। কয়টি ইমারত রয়েছে? 52টি ইমারত রয়েছে। প্রশস্ত পথের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি ইমারত। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোর ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়। উল্লেখযোগ্য ইমারতগুলো হলো সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি, হাসিময় সেনের বাড়ি। অর্থাৎ আমরা পানামনগর সম্পর্কে জানলাম। কি জানলাম? অর্থাৎ পানামনগরে কয়টি ইমারত রয়েছে? 52টি ইমারত রয়েছে পানামনগরে, তাই না? আর উত্তর পাশে কয়টি রয়েছে? হ্যাঁ, প্রশস্ত পথ, তার উত্তর পাশে রয়েছে 31টি, দক্ষিণ পাশে রয়েছে 21টি ইমারত অর্থাৎ অট্টালিকা। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলো কোন রীতি অনুসরণ করা হয়েছিল? ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়েছিল এবং এগুলো তো ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়। উল্লেখযোগ্য ইমারতগুলো আমরা জানলাম, সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি, তারপরে হচ্ছে হাসিময় সেনের বাড়ি, তাই না? এবারে আমরা একটু এই বাড়িগুলো দেখে আসি। সর্দার বাড়ি,
সর্দার বাড়ি। দেখো লক্ষ্য করো এখানে, দেখো এটা হচ্ছে বর্তমানে লোকশিল্পের জাদুঘরটি সর্দার বাড়িতেই স্থাপিত হয়েছে। সর্বশেষ সংস্কার করা হয় কত সালে? 1901 সালে। লিখিনি খাতায়, 1901 সালে নির্মিত হয় এবং এটি করা হয়েছে বড় দুটি প্রাসাদকে নিয়ে। হ্যাঁ, আমরা ছবিতে দেখতে পেয়েছি, দেখো যে দুটো প্রাসাদ আছে পাশাপাশি নিয়ে এই কাজটি করা হয়েছে, সংস্কার করা হয়েছে কত সালে? 1901 সালে। এটি তৈরি করা হয়েছে দুটি বড় প্রাসাদকে নিয়ে। একটি করিডোর বা বারান্দা দিয়ে প্রাসাদ দুইটিকে একে অপরের সাথে যুক্ত করা হয়েছে, একটার সাথে একটা সংযুক্ত করে করা হয়েছে এবং 70টি কক্ষ সম্বলিত নানা কারুকার্যে শোভিত এই সর্দার বাড়ি। অর্থাৎ এ রঙিন মোজাইকে নানা কারুকাজে শোভিত আছে সর্দার বাড়িটি। এখন আমরা জানতে পেরেছি এখানে নির্মাণকাল কবে করা হয়েছে? 1901 সালে। এটি কয়টি প্রাসাদকে নিয়ে তৈরি করা হয়েছে? দুটি বড় প্রাসাদকে নিয়ে তৈরি করা হয়েছে। কতটি কক্ষ রয়েছে? 70টি কক্ষ রয়েছে। আমরা এই বর্তমান লোকশিল্প জাদুঘরটি এখন এই সর্দার বাড়িতেই স্থাপিত হয়েছে, তাই না? আমরা আরেকটু জানি, লক্ষ্য করো শিক্ষার্থীরা, সোনারগাঁওয়ের বাইরেও বাংলাদেশের নানা জায়গায় জমিদারদের তৈরি কিছু অনুপম সুন্দর প্রাসাদ ও স্থাপত্য নিদর্শন রয়েছে। অর্থাৎ আমরা তো ঢাকার ভেতরে দেখলাম প্রত্ননিদর্শন, ঢাকার বাইরে দেখলাম, তাই না? তো ঢাকার বাইরে সোনারগাঁওয়ের কথা যখন উঠেছে, সোনারগাঁওয়ের সাথে সাথে বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও এই জমিদারদের কিছু সুন্দর প্রাসাদ ও স্থাপত্য নিদর্শন রয়েছে, যার মধ্যে ময়মনসিংহের শশী লজ, মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ি, রংপুরের তাজহাট জমিদার বাড়ি, নাটোরের দীঘাপতিয়ার জমিদারের প্রাসাদ, অর্থাৎ তার চমৎকার স্থাপত্য কর্মের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে আমাদের, তাই না? তো আমরা এখন এই জমিদার বাড়িগুলো একটু দেখে আসি। হ্যাঁ, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি, দেখো ময়মনসিংহের শশী লজ বাড়িটা, দেখো কি সুন্দর। দেখো ময়মনসিংহের শশী লজ দেখলাম, এবারে মানিকগঞ্জের সাটুরিয়ায় বালিয়াটি জমিদার বাড়ি। তোমরা লক্ষ্য করো কি সুন্দর, পুকুরের বড় দিঘির পাড়ে, হ্যাঁ, দারুণ নয়নাভিরাম একটা দৃশ্য দেখা যাচ্ছে। মানিকগঞ্জের সাটুরিয়া দেখলাম, আর একটা দেখলাম কোথায়? দেখো তাজহাট জমিদার বাড়ি, রংপুর। তাহলে তাজহাট জমিদার বাড়ি কোথায় রয়েছে? রংপুরে রয়েছে। আর এরপরে রয়েছে আর একটা কি, দেখো এটা হচ্ছে দীঘাপতিয়ার রাজবাড়ি। দীঘাপতিয়ার রাজবাড়ি কোথায় অবস্থিত? নাটোরে, উত্তরা গণভবন নামে এটা এখন পরিচিত। অর্থাৎ তাজহাট, নাটোর দুটি প্রাসাদই বর্তমানে স্থাপত্য নিদর্শনের কীর্তি হিসাবে সংরক্ষণ করা হয়েছে। তাহলে আমরা দেখলাম কি? আমরা দেখলাম সর্দার বাড়ির বাইরে, ঢাকার বাইরে কোথায়? মানিকগঞ্জের সাটুরিয়ায় রয়েছে জমিদার বাড়ি, মুক্তগাছায় রয়েছে জমিদার বাড়ি, হ্যাঁ, শশী লজ। তারপরে রয়েছে কোথায়? রংপুরের তাজহাট জমিদার বাড়ি। তারপরে আমরা শেষে দেখলাম নাটোরের এইটা দীঘাপতিয়া রাজবাড়ি, উত্তরা গণভবন নামে যেটা এখন পরিচিত। তাহলে আমরা জানলাম কি? আমরা ঢাকা শহরের প্রত্ন নিদর্শন কিছু জানলাম, ঢাকা শহরের বাইরের কিছু জানলাম। ঢাকা শহরের বাইরেরগুলো কি জানলাম? যে আমাদের সোনারগাঁও, পানামনগর, বিভিন্ন ইমারত, সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি, হাসিমাই সেনের বাড়ি সম্পর্কে একটু জানলাম। এছাড়াও বিভিন্ন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে জমিদার বাড়িগুলো রয়েছে, হ্যাঁ, যেগুলো এখনও স্থাপত্য কর্মের নিদর্শন হিসেবে রয়েছে, এগুলো সম্পর্কে আমরা জানলাম। অর্থাৎ এই যে নাটোর, তাজহাট, এগুলো সবই স্থাপত্য কীর্তির নিদর্শন হিসাবে সংরক্ষিত রয়েছে। তো আমরা পাঠ 1 এবং 2 শেষ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নাও। আমরা পাঠ 3 এবারে পাঠদান করব। এটা হচ্ছে জাদুঘরে সংরক্ষিত প্রত্নসম্পদ। জাদুঘরে সংরক্ষিত প্রত্নসম্পদ, আমাদের জাতীয় জাদুঘরে কি কি রয়েছে সংরক্ষিত, কোথা থেকে আনা হয়েছে এগুলো, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব আজকে। দেখো কি দেখতে পাচ্ছি আমরা? জাতীয় জাদুঘর, তাই না? এটা হচ্ছে জাতীয় জাদুঘর। কোথায়? শাহবাগ, ঢাকার শাহবাগ, তাই না?
আমরা অনেকেই গিয়েছি ওখানে। ঢাকার শাহবাগে রয়েছে আমাদের জাতীয় জাদুঘর। এখানে সারা দেশের বিভিন্ন যুগের প্রত্ন নিদর্শন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য এবং হাতির দাঁতের কারুকাজ করা শিল্পদ্রব্য। এছাড়াও এখানে স্থান পেয়েছে নাটোরের জমিদারদের ব্যবহার করা দ্রব্য, পোশাক, ঢাল তলোয়ার, সিংহাসন এবং ঢাকার নবাবদের ব্যবহার্য কারুকার্য খচিত পোশাক ও জিনিসপত্র। অর্থাৎ ঢাকার শাহবাগে রয়েছে আমাদের জাতীয় জাদুঘর। এখানে রয়েছে কি বিভিন্ন প্রত্ন নিদর্শন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে দিনাজপুরের মহারাজের ব্যবহার করা দ্রব্য, হাতির দাঁতের কারুকাজ খচিত শিল্পকর্ম। এছাড়া স্থান পেয়েছে নাটোরের জমিদারদের ব্যবহার করা দ্রব্য, পোশাক, ঢাল তলোয়ার, সিংহাসন। এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো আরেকটু আমরা একটু ছবি দেখব, তাহলে আরও আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে তো আরও রয়েছে কিছু যে প্রত্ন নিদর্শন। দেখো যে বাংলাদেশের হাতির দাঁতের এখানে আরও একটা ছবি রয়েছে। হ্যাঁ, বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে অনেক প্রত্ন নিদর্শন রয়েছে, এগুলো আমরা পেলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে হাতির দাঁতের কারুকার্যে খচিত শিল্পকর্ম, বাহ কি চমৎকার! দেখো, হ্যাঁ, তারপরে রয়েছে কি এই যে জমিদারদের ব্যবহৃত যে পালঙ্ক, হ্যাঁ, এটা জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে, আমরা দেখতে পেয়েছি, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি যে ঢাকার বাইরে যে কতগুলো জিনিস পেলাম। আমরা ঢাকার জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে, বাইরে থেকে আনা অনেক জমিদারদের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্রগুলো রয়েছে এখানে। আবার আর একটা জিনিস আছে, দেখো আমরা আর একটা এর আগে স্লাইডে দেখেছি আমরা আহসান মঞ্জিল। এখানে কি রয়েছে? এখানেও ঢাকার বাইরের নবাবদের বিভিন্ন পালঙ্ক, চেয়ার, ছোপা, বিভিন্ন আলোকচিত্র স্থান পেয়েছে। হ্যাঁ, আমরা একটু দেখি স্লাইডটা। বর্তমানে ঢাকার আহসান মঞ্জিল একটি জাদুঘর। এই জাদুঘরে ঢাকার নবাবদের পোশাক, খাট, পালঙ্ক, চেয়ার, সোফা, অলংকার ও আলোকচিত্র স্থান পেয়েছে। ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1969 সালে। এসব জমিদারদের ব্যবহার করা জিনিসপত্রই এখানে স্থান পেয়েছে বেশি। অর্থাৎ তাহলে আমরা ময়মনসিংহ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? 1969 সালে ময়মনসিংহ জাদুঘর প্রতিষ্ঠিত হয়, তাই না? তাহলে আমরা বর্তমানে ঢাকার আহসান মঞ্জিল একটি জাদুঘর পেলাম। এখানে কি কি হয়? নবাবদের পোশাক রয়েছে, খাট, পালঙ্ক, চেয়ার, সোফা, আলোকচিত্র, হ্যাঁ, স্থান পেয়েছে। ময়মনসিংহ শহরের জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে 1969 সালে। এসব জমিদারদের ব্যবহার করা জিনিসপত্রই এখানে বেশি স্থান পেয়েছে। এই যে দেখো, লক্ষ্য করো চিত্র, আহসান মঞ্জিলের ভেতরের অংশ। আমরা এতক্ষণ দেখেছি আহসান মঞ্জিলের বাইরের অংশটা, ভেতরের অংশ দেখো কত বড় প্রাসাদ। হ্যাঁ, তো এটা দেখে আমরাও বুঝতে পেরেছি যে আমরা ছবি দেখি কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে জীবন্ত, যে আমরা ওখানে চলে গিয়েছি, তাই না? তো দেখো কত বড় স্পেস নিয়ে ওটা করা। এবারে আর একটা আমরা দেখি কি, শশী লজ কোথায় অবস্থিত? আমরা একটু আগে পড়েছি ময়মনসিংহ। শশী লজের কি আছে? শশী লজেও জমিদারদের মধ্যে এখানে শশী লজে রয়েছে কি, দেখো এটা হচ্ছে মৃৎপাত্র। হ্যাঁ, শশী লজে মৃৎপাত্র। তারপরে হয়েছে কি আর একটা দেখি আমরা, কি আছে? জমিদারদের ব্যবহৃত বিষ্ণুমূর্তি, সরস্বতী মূর্তিও রয়েছে, বিষ্ণুমূর্তি রয়েছে, নানাবিধ অনেক প্রাচীন মুদ্রা। প্রাচীন মুদ্রাগুলো একটু লক্ষ্য করো, দেখো প্রাচীন মুদ্রাগুলো দেখো সবাই। এবারে আমরা দেখি যে মুক্তগাছার জমিদারদের প্রত্নসম্পদ ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। হ্যাঁ, আমরা যে প্রত্নসম্পদগুলো দেখলাম এগুলো ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষণ করা রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথরের ফুলদানি, কম্পাস, ঘড়ি, অলংকার, মৃৎপাত্র, কাপড় বোনার যন্ত্র, লোহার সিন্দুক, সরস্বতী ও বিষ্ণুমূর্তি, বন্য ষাঁড় ও হরিণের মাথা। আমরা মিউজিয়ামে এগুলো রয়েছে, দেখতে পাই আমরা। সোফা সেট ও ইটালিতে তৈরি মূর্তি ইত্যাদি। তাহলে এগুলো সব
মুক্তগাছার জমিদারদের প্রত্নসম্পদ ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষণ করা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই এই প্রত্নসম্পদগুলো রয়েছে আমাদের, তাই না? আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আর একটা পারি যে রংপুরের যে তাজহাট জমিদার বাড়ি দেখেছিলাম, তাই না, একটু আগে। তাজহাট জমিদার বাড়িতেও উত্তরবঙ্গের প্রত্ন নিদর্শনের সঙ্গে তাজহাট জমিদারদের ব্যবহার করা দ্রব্য সামগ্র, তারপরে আরবি ফার্সি লেখার পাণ্ডুলিপিও ওখানে স্থান পেয়েছিল, তাজহাট জমিদার বাড়ি। তো আমরা দেখতে পেয়েছি ঢাকাই না, শুধু বাংলাদেশের সমস্ত অঞ্চলেই এই যে জমিদারদের স্থাপত্য কর্মের নিদর্শন রয়েছে তাদের। অর্থাৎ এই যে এটার ভেতরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এখন, দেখো শিক্ষার্থী বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি এটা, তাই না? আমরা দেখিয়ে বুঝতে পেরেছি যে শিলাইদহ, কুষ্টিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি কোথায়? শিলাইদহ, কুষ্টিয়ায়। তাহলে আমরা কুষ্টিয়ার একটু পড়ে নিই। কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িতে স্থান পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো নানা নিদর্শন ও আলোকচিত্র, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আমরা এখন সহজেই প্রশ্ন করতে পারি আমি, দেখো তোমাদের, যে তাহলে যে রবীন্দ্রনাথের কুটিবাড়ি কোথায় রয়েছে? কোথায় রয়েছে? হ্যাঁ, পেরেছো তোমরা, কুষ্টিয়ার শিলাইদহে। আমরা অ্যান্সার পেরেছি। ধন্যবাদ তোমাদের, তোমরা সাড়া দিচ্ছ, বা আমি মনে করছি তোমরা সবাই পাঠে আমার সাথে সাথে রেসপন্স করছো, এবং আজকের পাঠের কতটুকু তোমার অর্জন হয়েছে আমরা একটু যাচাই করি, তাই তো? অগ্রগতিটি একটু যাচাই করি যে প্রত্ন শব্দের অর্থ কি। প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরানো। আমরা পেরেছি সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? আমরা সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁয়ে, তাই না? আমরা পড়েছি এটা। প্রত্ন শব্দের অর্থ কি জেনেছি। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? সোনারগাঁয়ে, আমরা জেনেছি। পরের প্রশ্ন হলো, পানামা নগর কোন স্থাপত্য রীতিতে তৈরি? বলো তো শিক্ষার্থীরা, তোমরা এবার বন্ধুরা বলো, কোন স্থাপত্য রীতি? হ্যাঁ হ্যাঁ, তোমরা পেরেছো, ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি এটা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি কোথায় অবস্থিত? আমি একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম এ পাঠ নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি কোথায় অবস্থিত? অর্থাৎ শিলাইদহে, কুষ্টিয়ায়। পেরেছো তোমরা? তো আমি আশা করছি তোমরা আজকের পাঠে অনেক উপকৃত হবে। হ্যাঁ, তোমরা ধন্যবাদ তোমাদের। তোমরা আজকে বাড়ির কাজটা একটু লিখে নাও। তার আগে দেখো, আমি তোমাদেরকে একটা উদ্দীপক দিয়েছি, আমি উদ্দীপকটা একটু পড়ছি, তোমরা একটু দ্রুত লিখে নাও খাতায়। মামুন ঈদের ছুটিতে সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘরে বেড়াতে গেল। এক সময় এটি একটি নগর ছিল। সেখানে যাবার পর সর্দার বাড়ির স্থাপত্য রীতি দেখে সে মুগ্ধ হলো। তারপর তারা শাড়ি তৈরির কারখানা দেখতে গেল। মামুন ছুটিতে, হ্যাঁ, তোমরাও ছুটিতে বিভিন্ন নিদর্শন, প্রত্ন নিদর্শন ঘুরতে যাবে। দেখো, সে ওখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছে মামুন। ঈদের ছুটিতে সে সোনারগাঁওয়ে গিয়েছে এবং ওখানের জাদুঘরে সে ঘুরতে গেল। সেখানে একটা নগর ছিল। কোন নগর? আমরা পড়েছি এক সময় এটি নগর ছিল। সেখানে যাবার পর সর্দার বাড়ির স্থাপত্য রীতি দেখে সে মুগ্ধ হলো। আমরা সর্দার বাড়ি সম্পর্কে জেনেছি। তারপরে সে কি করেছে ওখানে? তারপর তারা শাড়ি তৈরির কারখানা দেখতে গেল। শিক্ষার্থীরা, সৃজনশীল উদ্দীপকের পরবর্তী প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি। দেখো, জ্ঞানমূলক, রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি কোথায় অবস্থিত? আমি একটু আগে আলোচনা করেছি তোমাদের সাথে, এটা তো তোমরা অবশ্যই পারবে আশা করছি। অনুধাবনে আন্টাঘর ময়দান কেন ইতিহাস খ্যাত? ব্যাখ্যা করো। আন্টাঘর ময়দান সম্পর্কে আমরা জেনেছি। এরপরে দেখো, প্রয়োগ স্তর, সোনারগাঁও একসময় নগর হিসাবে বিখ্যাত ছিল কেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। উচ্চতর দক্ষতায় সর্দার বাড়ি মোগল স্থাপত্য রীতিতে নির্মাণ করা হয়, বিশ্লেষণ করো। প্রশ্নগুলো তোমরা তুলে নেবে এবং খাতায় তুলে সাথে সাথে তোমরা বাড়ির কাজটা করে শিক্ষককে দেখাবে। এগুলো করে রাখো খাতায়, বা মেইলেও দিতে পারো। তোমাদের এখন বর্তমানে আমরা যে একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি বন্ধুরা, তো সবাই আমরা রাষ্ট্রীয় আদেশ মেনে চলি। হ্যাঁ, তোমরা মেনে চলবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।